ওকে, নেক্সট যে পার্টটা আমরা করব এটা খুব ছোট এবং সিম্পল একটা পার্ট, যেটা হচ্ছে হ্যাঁ, যেটা হচ্ছে রিভিউ ট্যাব। ঠিক আছে, রিভিউ ট্যাবের অ্যাপ্লিকেশনটা খুব সিম্পল এবং রিভিউ ট্যাব অনেক অনেক সময় আমাদের খুব কাজেও লাগে। তো এই বড় ডেটা সেটটা আমার সামনে রয়েছে, এই বড় ডেটা সেটটা যদিও তোমাদের অনেক সময় কিছু দেখতে প্রবলেম হতে পারে, বাট তাও আমি চেষ্টা করব যতটা জুম করে দেখানো যায়। তো যতটা জুম করা যায় আমি জুম করছি, এবং যেহেতু আমি তোমাদেরকে এবার ফ্রি স্পেসটা শিখিয়ে দিয়েছি, তো আমি তোমাদের ফ্রি স্পেসটা অ্যাপ্লাই করেও রাখবো এখানে, যাতে ফার্স্ট রোটা সবসময় আমাদের সামনেই থাকে। ওকে, হ্যাঁ, এবার প্রথমে আমরা এবার কী শিখবো, রিভিউ ট্যাব। রিভিউ ট্যাবের প্রথম যে অপশানটা, রিভিউ ট্যাবে অনেকগুলো অপশান থাকে, তার মধ্যে প্রথম যেটা আছে স্পেলিং, এটা প্রুফিংয়ের সেকশানের আন্ডারে আসে। স্পেলিং, থেসারাস আর ওয়ার্কবুক স্ট্যাটিস্টিক্স, তিনটেই খুব ইউজফুল এবং তিনটেই খুব কাজের। তো প্রথমে আসছি স্পেলিং। স্পেলিংটা কি, আমায় যদি এই পুরো ওয়ার্কশিটে কোথাও স্পেলিং চেক করতে হয়, পুরো ওয়ার্কশিটে যদি আমায় কোথাও স্পেলিং চেক করতে হয়, অর্থাৎ কোথাও কোনো স্পেলিং ভুল আছে কি না, কোথাও কোনো প্রোনাউন্সিয়েশন ভুল আছে কি না, বা কোথাও কোনো স্পেলিংয়ে কোনো মিস্টেক আছে কি না, সেটা যদি চেক করতে হয় আমি এই স্পেলিংটাই ক্লিক করতে পারি। ধরো এই কোয়ান্টিটি অর্ডার্ড, বা আচ্ছা আমি আগে স্পেলিংয়ে গিয়েই দেখাই এটা। আচ্ছা, এই ডেটা সেটটা অনেক বড়, এর মধ্যে অনেক ভুল আছে, এবং কিছু ভুল তো এরকমও আছে যেটাকে ইংলিশ গ্রামার কোনোভাবেই মেনে নেবে না। তো এটাকেও গ্রামাটিক্যালি কোনোভাবেই ও অনেক ভুল এটাতে বের করবে, এই কারণে এই ডেটা সেটটা আমি দেখাচ্ছি না। কারণ এখানে কিছু ডেটা আছে যেটা ধরো এরকম ডেটা, অ্যাড্রেস লাইন, অ্যাড্রেস লাইনে এই 59 রুডি আইএভএ, এটা প্রবাবলি স্প্যানিশ মনে হয়। তো এই সব ল্যাঙ্গুয়েজকে তো ইংলিশে কোনোভাবেই অ্যাকসেপ্ট করবে না, তো প্রচুর এরার্স দেখাবে। তো সেই কারণে আমি এই ডেটা সেটটা না নিয়ে একটা ছোটো ডেটা সেট নিচ্ছি। ধরো এই ডেটা সেটটা নিচ্ছি, এই ডেটা সেটে খুব একটা কিছু ভুল থাকবে না, তো খুঁজে পেতে সুবিধা হবে আমাদের, বা দেখতে সুবিধা হবে। স্পেলিংয়ে গিয়ে এই ডেটা সেটের উপরে স্পেলিংয়ে ক্লিক করলাম। হ্যাঁ, যেই আমি স্পেলিংয়ে ক্লিক করলাম, দেখো ও প্রথমে দিয়ে দিয়েছে এরকম একটা বক্স তোমার সামনে ওপেন হবে। ঠিক আছে, এই বক্সটা একটু ছোট, একটু জুম করে সবাই দেখার চেষ্টা করো। বলছে এই বক্সটার উপরে কি দিয়েছে, বক্সটার উপরে ও দিচ্ছে নট ইন ডিকশনারি, বলছে ডিকশনারিতে নেই, এই শব্দটা ডিকশনারিতে নেই। কোন শব্দটা, এই যে অর্ডার আইডি শব্দটা ডিকশনারিতে নেই, এবং তোমাকে সাজেশানস দেবে তলায় যে এটাকে আপনি কিভাবে চেঞ্জ করতে চান, অর্ডার্ড করতে চান নাকি অর্ডার রিড করতে চান, নাকি বর্ডার্ড করতে চান, নাকি অর্ডার করতে চান। এবং তোমাকে ডান দিকে অপশান দেবে, কিসের অপশান, ইগনোর ওয়ান্স, একবার ইগনোর করার অপশান দেবে, ইগনোর অল, অল মানে অর্ডার আইডিটা যদি আরও কোথাও থেকে থাকে সেখানেও ইগনোর করে দেবে, সেইটা করারও অপশান দেবে। অ্যাড টু ডিকশনারি, অ্যাড টু ডিকশনারিতে মানে ও যে বলছে এটা ডিকশনারিতে নেই, তুমি চাইলে এটাকে অ্যাড টু ডিকশনারি ক্লিক করে অর্ডার আইডিটাকে ডিকশনারিতে অ্যাড করে দিতে পারো। আর চেঞ্জ করারও অপশান দেবে, চেঞ্জ অল করার অপশান দেবে, আর অটো কারেক্ট করারও অপশান দেবে। ঠিক আছে, এবার তোমাদের মধ্যে কেউ দেখি বলতে পারে কি না যে অর্ডার আইডি তো ডিকশনারিতে থাকার কথা, তাহলে নেই কেন, কেন বলছে নেই, কেউ বলতে পারবে? স্পেস নেই তাই। হ্যাঁ, ভেরি গুড, বিকজ অর্ডার আর আইডির মধ্যে স্পেস নেই। যদি আমি আচ্ছা দাঁড়াও, অর্ডার আর আইডির মধ্যে আমি একটা স্পেস দিয়ে দিচ্ছি, অর্ডার আর ডেটের মধ্যে আমি একটা স্পেস দিয়ে দিচ্ছি। ঠিক আছে, বা অর্ডার আর ডেটের মধ্যে দিচ্ছি না, অর্ডার আর আইডির মধ্যেই দিচ্ছি। এবার স্পেলিংয়ে গেলাম, আচ্ছা অর্ডার ডেটটা সিলেক্ট হয়ে আছে, অর্ডার আইডি, হ্যাঁ স্পেলিংয়ে গেলাম, অর্ডার ডেটটা কেন নিচ্ছে বারবার। হ্যাঁ দেখো, এইবার দেখো মজার ব্যাপারটা দেখো, ও কিন্তু পুরো শিট থেকেই খুঁজছে কোথায় কোথায় গন্ডগোল আছে স্পেলিংয়ে, বা স্পেলিং কত কত রকমের এরার আছে, বা স্পেলিংয়ে কোথায় কোথায় এরার আছে, ও কিন্তু পুরো শিটেই খুঁজছে। এবার ও কিন্তু অর্ডার আইডিতে আর এরার খুঁজে পাচ্ছে না, কারণ ওটা ঠিকঠাক। এবার আমি যেই স্পেস দিয়ে দিয়েছি অর্ডার আর আইডিটা তো ঠিকঠাক হয়ে গেছে, কোনো গন্ডগোলও ওটাতে পাচ্ছে না। তো যেই আমি স্পেলিংয়ে ক্লিক করছি ও কিন্তু আর অর্ডার আইডি দেখাচ্ছে না, ও এবার কোনটাকে নিয়ে পড়েছে, ও বলছে যে আপনার অর্ডার ডেটটাই গন্ডগোল আছে, আপনার ডিকশনারিতে অর্ডার ডেটটা নেই। এবার বলো তো এটাই কি গন্ডগোল আছে? স্পেস নেই। সেম, স্পেস নেই।
এবং ও সাজেশানে তলায় দিয়েও দিয়েছে যে আপনি অর্ডার ডেট করে নিন, এটাকে একটা স্পেস দিয়ে দিন। অর্ডার আর আইডির কেসে ও ওই সাজেশনটা দিতে পারেনি ঠিকই, কিন্তু এখানেও দিয়ে দিয়েছে যে অর্ডার ডেট করে নিন এটাকে। তো এটাকে অর্ডার ডেট করে নেওয়ার জন্য আমাকে কিচ্ছু করতে হবে না, আমি চেঞ্জেও ক্লিক করতে পারি, চেঞ্জ অলেও ক্লিক করতে পারি। দুটোর মধ্যে যেটাতেই ক্লিক করি অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। যেই আমি চেঞ্জ অলে ক্লিক করলাম, দেখো অর্ডার ডেটটা স্পেস যেটা ছিল না স্পেসটা চলে আসলো এবং পুরোটা ঠিক হয়ে গেল। কি ঠিক হলো না হলো না? হলো। আচ্ছা, আর এখানে কোথাও গন্ডগোল নেই, সব ঠিকঠাকই আছে। সেই কারণে স্পেলিংয়ে যদি আমি ক্লিকও করি ও দেখাবে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ চেকিং অ্যাট দ্য বিগিনিং অফ দ্য শিট। আমি যদি ইয়েসও করি ও বলবে স্পেল চেক কমপ্লিট, ইউ আর গুড টু গো, মানে স্পেলিংয়ের চেকিং কমপ্লিট হয়ে গেছে, আপনার ডেটাতে কোনো প্রবলেম নেই, ইউ আর গুড টু গো। এবার ধরো আমি জোর করে একটা এরার এখানে ঢোকাবো, আমি ক্যাটাগরির স্পেলিংটাকে ভুলভাল লিখবো বা প্রোডাক্টের স্পেলিংটাকে ভুলভাল লিখবো। প্রোডাক্টের স্পেলিংটাকে PRO না করে PRA করে দেবো। দেখা যাক। এবার আমি আবার যাব। এরকম নয় যে তোমাকে ওই সেলটা সিলেক্ট করে রাখতে হবে তবেই স্পেলিংটা কাজ করবে। তোমার যে সেল সিলেক্ট করা থাকুক কোনো যায় আসে না, সেল সিলেক্ট না করা থাকলেও যায় আসে না। আমার সেলটা ধরো এই অফিস সাপ্লাই সিলেক্ট করা আছে, কোনো অসুবিধাই নেই। আমি স্পেলিংয়ে গেলাম, ইয়েস করলাম, দেখো কি দেখাচ্ছে, প্রোডাক্টটা দেখিয়েছে, বলছে প্রোডাক্টটায় গন্ডগোল আছে। কি দেখতে পাচ্ছ তোমরা? বলছে নট ইন ডিকশনারি, কি ডিকশনারিতে নেই? প্রোডাক্ট। এবং ওটার সাজেশনে বলে দিয়েছে প্রোডাক্ট চাইছো, প্রেডিক্ট চাইছো না প্রোডাক্ট চাইছো। তো এখানে আমি কোনটা চাইছি, প্রোডাক্ট চাইছি না প্রেডিক্ট চাইছি না প্রোডাক্ট চাইছি? প্রোডাক্ট। তো আমি চেঞ্জ জলে ক্লিক করব, দেখো প্রোডাক্টটা ঠিক হয়ে গেল। হ্যাঁ কি না? হ্যাঁ। সো এটাই এটার অ্যাপ্লিকেশান, যে স্পেলিং যদি চেক করতে হয় অনেক জায়গায়, যদি আমি স্পেলিং গন্ডগোল ঢুকিয়ে দিই, ধরো ফার্নিচারের বানানটাও আমি ফার্নিচারা করে দিলাম, ইলেকট্রনিক্সটা আমি ইলেকট্রনিক্স এন করে দিলাম, তারপরে আমি হেডফোনসটাকে হেডফোনেরা করে দিলাম। এইবার দেখা যাক কি হয়, কাজ করতে পারে কি না। প্রথমেই ধরে ফেলেছে, বলছে ফার্নিচারের বানান ভুল আছে, ফার্নিচার করতে হবে, আমি চেঞ্জ অল করে ফার্নিচার করে দিলাম। পরের ভুলটাও ধরে ফেলেছে, বলছে ইলেকট্রনিক্স করা কি সব ভুলভাল দিয়ে রেখেছে, ওটাকেও সাজেশানে দিচ্ছে ইলেকট্রনিক্স করতে হবে, চেঞ্জ অল করে দিলাম। হেডফোনটাকেও ধরে ফেলেছে, বলছে হেডফোনে রা করা আছে, ঠিক করো, হেডফোন করো, চেঞ্জ অল করে দিলাম এবং সব কিছু ঠিক হয়ে গেল, স্পেল চেক কমপ্লিট হয়ে গেল। দেখো হেডফোনেরা আছে আর ফার্নিচার্স আছে, কোথাও নাকি সব ঠিকঠাক হলো, সব ঠিকঠাক। সো এইভাবে তোমরা স্পেলিংটাকেও চেক করিয়ে নিতে পারো পুরো ডেটার। জাস্ট তার জন্য তোমাকে রিভিউ ট্যাবে যেতে হবে, গিয়ে স্পেলিংটার অপশানে ক্লিক করে নিয়ে দেখে নিতে হবে যে কোথায় কোথায় স্পেলিংয়ে গন্ডগোল আছে, এটাই। নেক্সট অপশান হচ্ছে থেসেরাস। এটা একটা ডিকশনারির মতো কাজ করে, ডিকশনারির মতো কাজ করে ইন দ্য সেন্স এই থেসেরাসের উপরে আমি যদি ক্লিক করি এটা ডিকশনারি হিসেবে কাজ করবে, একটু টাইম নেয় অনেক সময় লোড হতে। এই যে ডান দিকে দেখবে এই যে বক্স হয়ে ওপেন হয়ে যাবে একটা ডিকশনারির মতো, এতটা টাইম তো নেয় না, দাঁড়াও। কি হচ্ছে, এক মিনিট। আচ্ছা, প্রবাবলি এটা ইন্টারনেটের কানেকশন তো ঠিক আছে, বাট লোড হচ্ছে না কোনো কারণে। থেসেরাসটা অ্যাকচুয়ালি একটা ডিকশনারির মতো কাজ করে, এটা ডান দিকে এরকম একটা বক্স তোমার সামনে ওপেন হয়ে যাবে। এটা কেন এখন হচ্ছে না আমি বুঝতে পারলাম না, বাট হয়তো তোমাদের হবে, এটা চেষ্টা করে দেখবে একটু, আমারও হয়তো হবে, বাট এখন এই মুহূর্তে হয়তো হচ্ছে না। থেসেরাসের বক্সটায় হচ্ছে অপশান থাকবে, কিন্তু স্যার এরারে একটা একটা করে ভুল দেখাচ্ছে।
হ্যাঁ, একসাথে ভুলগুলো দেখাবে না? একসাথে দেখা ভুলগুলো যাবে দেখে না? তুমি কি করবে? একটা একটা দেখেই তো তুমি পরপর চেঞ্জ করবে। একসাথে ও ভুলগুলো আচ্ছা। দেখলে তুমি গুলিয়ে ফেলবে না যে কোন ভুলটা আগে চেঞ্জ করবে, কোন ভুলটা পরে চেঞ্জ করবে। ও একটা একটা করে ভুল দেখাবে, তোমার যদি ঠিক মনে হয় ঠিক রেখে দেবে, চেঞ্জ করতে হলে চেঞ্জ করলে পরের ভুলটা দেখিয়ে দেবে। এইভাবে কাজ করবে না? ওকে স্যার, হ্যাঁ। বলছি কোনো ডেটা সেটে যদি মানে নাম থাকে তাহলে সেক্ষেত্রে তো এটা কাজ করবে না, না? নাম থাকে বলতে? মানে নেম বলে যদি হ্যাঁ, কোনো নেম হেডিং থাকলে থাকে। একটা প্রবলেম হয় যে নেমটাকে অনেক সময়, এবার দেখো এটা ডিপেন্ড করছে ডিকশনারিতে ওই নেমটা আছে কি না। যদি ডিকশনারিতে ওই নেমটা না থাকে তাহলে ওটাকে এরার হিসেবে দেখাবে। তখন কিন্তু তোমাকে ওই এরারটাকে ইগনোর করতে হবে। ইগনোরের অপশানটা ওখানে ছিল, আমি আশা করি তোমাদের দেখিয়েছিলাম, ইগনোর ওয়ান্স ইগনোর অল বলে। তখন ওটাকে ইগনোর করতে হবে। যেমন ধরো কারোর নাম, ধরো ইউনিক কোনো নাম, ধরো কথার কথা আমি বলছি যে কারোর নাম হচ্ছে, বলো তোমরা কোনো ইউনিক নাম বলো, আমার তো ওইভাবে কিছু মাথায় আসছে না। আমার নামটা দিন না। আচ্ছা, তোমার নাম কি বলো? পিঞ্জারি। পিঞ্জারি, আচ্ছা। পিঞ্জারি ধরো, তাহলে পিঞ্জারির নামটা ইউনিক। এবার দেখা যাক ওটা ইউনিক যেহেতু ওটাতে কি শো করে। উম, ঠিক আছে, এখানে অর্ডার আইডিতে ফার্স্ট অর্ডার আইডিটা আমি ধরো 1000 না করে পিঞ্জারি করে দিলাম। আচ্ছা, স্পেলিংয়ে যাওয়া যাক। ইয়েস। প্রোডাক্টে গন্ডগোল ছিল, প্রোডাক্টে এখনও গন্ডগোল ছিল। হ্যাঁ, প্রোডাক্টে PRA করে দিয়েছি, ওটাকে চেঞ্জ করলাম। না, পিঞ্জারিটাকেও ঠিকঠাকভাবেই নিচ্ছে, তার মানে ওই নামটা ডিকশনারিতে আছে। তো মোট কথা হচ্ছে ডিকশনারিতে থাকলে তোমাকে ওটা এরার হিসেবে দেখাবে না, ডিকশনারিতে না থাকলে এরার হিসেবে দেখাবে। ওকে। আচ্ছা, থেসেরাসটা এই মুহূর্তে কাজ করছে না, তো ওটা আমি দেখাতে পারলাম না। থেসেরাসটা আলটিমেটলি একটা ডিকশনারি, কোনো ওয়ার্ডের মিনিং যদি আমাকে জানতে হয় আমি এই থেসেরাসটা অ্যাপ্লাই করে জানতে পারি। আমি যদিও আরেকবার এক্সেল শিটটা ওপেন করে দেখি থেসেরাসটাকে যদি কাজ করাতে পারি। দেখি এই ডেটাসের উপরে কাজ কর। হ্যাঁ, এখানে কাজ করছে, ওটাতে কাজ করছে না। দেখি তাহলে, এক মিনিট। এই বড় ডেটা সেটে ধরো আমি থেসেরাসটাকে যদি অ্যাপ্লাই করতে চাই, যদি এই বড় ডেটা সেটটা নিয়ে আমি কাজ করতে চাইছি না, তার কারণ হচ্ছে এটা একটু অনেক ধরনের ওয়ার্ড আছে তো এখানে, তো এটাই প্রবলেম। আমি আগে ফ্রি স্পেসটা অ্যাপ্লাই করে নিই। এবার থেসেরাসের যেটা অ্যাপ্লিকেশান রিভিউ ট্যাবে, এই থেসেরাসটায় যদি তুমি ক্লিক করো, এটা একটা তোমার সামনে একটা বক্স ওপেন করে দেবে, যে বক্সটা অ্যাকচুয়ালি ডিকশনারির মতো কাজ করবে। এই দেখো, এই যে ডিকশনারির মতো কাজ করেছে। এই ডিকশনারিটা দিয়ে তুমি মানে বের করতে পারো, মানে এখানে যে কোনো ওয়ার্ড, সেই ওয়ার্ডের মিনিং তুমি জানতে পারবে এই ডিকশনারিটা থেকে। ধর আমি স্ট্যাটাস ওয়ার্ডটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে, আমি এটাকে আগে সরাই। আরে কাজ করছে না কেন এটা, অদ্ভুত। স্ট্যাটাস দেখি লিখলে যদি কাজ করে। হ্যাঁ, যেই আমি স্ট্যাটাস লিখলাম ওর সিমিলার ওয়ার্ডগুলো আমাকে দেখিয়ে দেবে। ঠিক আছে, র্যাঙ্ক, পজিশন, স্ট্যান্ডিং, গ্রেড, স্টেশন। তারপরে ধরো আর কোনো ওয়ার্ড এখান থেকে, যেরকম হচ্ছে আর কি ওয়ার্ড দিতে পারি, ফোন। ফোনের যদি আমি এখানে সিলেক্ট করি, বা সিলেক্ট করলেও হবে না, প্রবাবলি লিখতেই হবে ফোন। যে আমি ফোন লিখে এন্টার করলাম, ও ফোনের যে সিনোনিমসগুলো আছে বা রিলেটিভ যে ওয়ার্ডগুলো আছে, টেলিফোন, হ্যান্ডসেট, রিসিভার, হেডসেট, মোবাইল, সব গুলো আমাদেরকে দেখিয়ে দেবে। তো এটা অ্যাকচুয়ালি ডিকশনারির মতো কাজ করে, যেটা তোমাকে সিমিলার ওয়ার্ড খুঁজে বের করতে হেল্প করবে। এক্সেলে যদি তোমাকে সিমিলার ওয়ার্ড খুঁজে বের করতে হয়, একই রকম দেখতে ওয়ার্ড খুঁজে বের করতে হয়, তাহলে এই থেসেরাসটা অ্যাপ্লাই করে তুমি করতে পারো। বোঝা গেল? ক্লিয়ার হ্যাঁ সবার স্যার। কাছে? আচ্ছা, সেলস ডেটা, এই ডেটাটাই দরকার। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ আমাকে বলতে পারবে যে এখানে টোটাল কতগুলো কলামে ডেটা আছে আর টোটাল কতগুলো রোতে ডেটা আছে?
এখানে টোটাল এ কলাম, বি কলাম, সি কলাম, ডি কলাম, ই কলাম, এফ কলাম, জি কলাম, এইচ কলাম, এটা কটা কলামের ওটা আছে? 8টা কলামে। এবং টোটাল কতগুলো রোতে ডেটা আছে? 14টা দেখা যাচ্ছে না, আপাতত। 16টা আপাতত। 14টা ঠিক আছে, মানে 16টা দেখা, টোটাল 16টা ডেটাতে রোতে ডোটা আছে। তো 16টা রো আর 8টা কলাম, মানে টোটাল কটা সেলে ডেটা আছে? একটা সেল, দুটো সেল, তিনটে সেল, চারটে সেল, 5টা সেল, এইভাবে করে 6টা, 7টা, 8টা, এরকম করে 16টা রো আছে। তাহলে প্রত্যেকটা এই পুরো এক্সেল শিটটায় কতগুলো ডেটা আছে, কতগুলো সেলে ডেটা আছে? 16 ইন্টু 8, তাই তো? 16 ইন্টু 8 মানে কত? 128। টোটাল 128টা সেলে এখানে ডেটা আছে। আমি যদি পুরো দেখতে চাই যে কোথাও কতগুলো ডেটা আছে, কোনো ফর্মুলা অ্যাপ্লাই করা আছে কিনা পুরো শিটে কোথাও কোনো ফর্মুলা অ্যাপ্লাই করা আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ কি না? কোনো ফর্মুলা পুরো শিটে কোথাও অ্যাপ্লাই করা নেই। ডেটাটা কি টেবিল ফরম্যাটে আছে? তোমাদের কি মনে হচ্ছে ডেটাটা টেবিল ফরম্যাটে আছে না নেই? আছে মনে হচ্ছে। দেখে হয়তো মনে হচ্ছে টেবিল ফরম্যাটে আছে, কিন্তু আমি রং করেছি বলে ওটা মনে হচ্ছে। অ্যাকচুয়ালি ডেটাটা টেবিল ফরম্যাটে নেই। টেবিল ফরম্যাটে থাকলে এরকম দেখতে হতো। Ctrl+T অ্যাপ্লাই করে আমরা ডেটাকে টেবিল ফরম্যাটে কনভার্ট করতে পারি, এরকম দেখতে হতো। টেবিল ফরম্যাটে থাকলে এই তলায় এরকম একটা অপশান থাকে, যেটা হচ্ছে এই ফিল্টার করার একটা অপশান তলায় অটোমেটিক চলে আসে। এইটাই হচ্ছে টেবিল বোঝার অপশান, যে টেবিল ফরম্যাটে আছে না নেই সেটা বোঝার এই অপশানটা হচ্ছে, এই ফিল্টার অপশানটা থাকে টেবিলে, টেবিল না হলে থাকে না। এবং টেবিল ফরম্যাটে থাকলে এই সমস্ত উপরের ট্যাবগুলোর সাথে আরও একটা এক্সট্রা ট্যাব ঢুকে যায়, যেটা হচ্ছে টেবিল ডিজাইন বলে। যদি এই টেবিল ডিজাইন ট্যাবটা না থাকে তবে তোমরা বুঝবে যে ওই ডেটাটা টেবিল ফরম্যাটে নেই। ঠিক আছে? তো আমার ডেটাটা টেবিল ফরম্যাটে খুব স্বাভাবিকভাবেই ছিল না, আমি সবার আগে রিমুভ করি ব্যাপারটা, যেভাবে ছিল সেভাবেই নিয়ে আসি ওটাকে। তো দেখো টেবিল ফরম্যাটটা উপরে আছে, নর্মালি নিয়ে আসলাম আনডু করে। যেহেতু টেবিল ফরম্যাটটা উপরে নেই এবং ফিল্টারের অপশানও নেই, তার মানে ডেটাটা টেবিল ফরম্যাটে নেই। এবার এগুলো কেন বলছি? এগুলো না বলেও আমি না দেখে নিতে পারি। কিভাবে? আমি যদি রিভিউ ট্যাবে যাই, গিয়ে আমি ওয়ার্কবুক স্ট্যাটিস্টিক্সের এই অপশানটাতে ক্লিক করি। কোন অপশানটা? এই ওয়ার্কবুক স্ট্যাটিস্টিক্সের অপশানটা যদি আমি ক্লিক করি, তাহলে তুমি এইরকম একটা বক্স দেখতে পাবে। এই বক্সটাকে আমি বড় করতে পারছি না, আমার দুর্ভাগ্য সেটা, এক্সেল সেই অপশানটা আমাকে দেবে না। তো তোমরা একটু জুম করে দেখার চেষ্টা করো। এই ওয়ার্কবুক স্ট্যাটিস্টিক্সে কী লেখা আছে? কারেন্ট শিট ফার্স্টে লেখা আছে, তারপর লেখা আছে এন্ড অফ শিট। এন্ড অফ শিট হচ্ছে লেখা আছে H16। আমি তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি H16 মানে কি। H16 মানে এই শিটটা শেষ হয়েছে H16-এ। দাঁড়াও, দেখো এই শিটটা দেখো এইখানে শেষ হচ্ছে, তো এটা তো তোমরা দেখতেই পাবে, কারণ এটা বড়। এই সেলটার রেফারেন্স কত? এই সেলটা আমি সিলেক্টই করে রেখেছি, দেখো কত এই সেলটার রেফারেন্স? H16, H কলাম 16 রো। তো ডেটাটা কোথা থেকে শেষ হচ্ছে, ডেটাটার এন্ড কোথা থেকে হচ্ছে, এন্ড অফ দ্য শিট কোথায় সেটা বলে দেবে ওয়ার্কবুক স্ট্যাটিস্টিক্স। সেটা প্রথমে বলছে এন্ড অফ ডেটা। সেলস উইথ ডেটা কত লেখা আছে? নাম্বারটা। সেলস উইথ ডেটা কত লেখা আছে? পড়তে পারছো তোমরা? জুম করে চেষ্টা করো পড়ার। 128। এবং এই 128টাকেই তো আমরা ক্যালকুলেট করেছিলাম, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। টেবিলসে কি লেখা আছে? টেবিলসে লেখা আছে 0। 0 কেন লেখা আছে টেবিলসে? কারণ এখানে কোনো টেবিল নেই। ফর্মুলাসে লেখা আছে 0, কারণ এখানে কোনো ফর্মুলা অ্যাপ্লাই করা নেই। শিটে লেখা আছে 1, কেন? কারণ এই ওয়ার্কবুকে, এটা হচ্ছে ওয়ার্কবুক, আর উপরের পোর্শনটা ছিল কারেন্ট শিটের উপরে ছিল। ওয়ার্কবুকে কটা শিট আছে? এখানে একটাই শিট তো ওপেন আছে, আর কোনো শিট আছে? নেই। তাহলে শিট 1, সেলস উইথ ডেটা 128, টেবিলস 0, ফর্মুলাস 1। তো পুরো ওয়ার্কবুকটায় কী কী অ্যাপ্লাই করা আছে সব আমার সামনে দেখিয়ে দেবে হচ্ছে এই ওয়ার্কবুক স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে? আচ্ছা, এইবার আমি ধর একটা ফর্মুলা এখানে অ্যাপ্লাই করি। ফর্মুলাটার নাম হচ্ছে ইকুয়ালস টু সাম দিয়ে আমি একটা সাম বের করব, নর্মাল জাস্ট বোঝানোর জন্য। আমি একটা ফর্মুলা এখানে অ্যাপ্লাই করব। ধরো ইকুয়ালস টু সাম লিখে আমি একটা ফর্মুলা অ্যাপ্লাই করছি, এবং ফর্মুলার মধ্যে আমি এই প্রফিটের সব কটা প্রফিটের ভ্যালু যোগ করে টোটাল প্রফিট বের করছি।
তো এই হলো টোটাল প্রফিট। এবার এই পুরো শিটে এখন কোনো ফর্মুলা অ্যাপ্লাই করা আছে? একটা ফর্মুলা অ্যাপ্লাই করা আছে এখানে, ইকুয়ালস টু সাম দিয়ে। এটা কি ফর্মুলা? তো সাম একটা ফাংশন, কিন্তু ইকুয়ালস টু দিয়ে যে পুরোটা লিখছি এইটা কি একটা ফর্মুলা, তাই তো? তো এবং আমি পুরো ডেটাটাকে টেবিলেও কনভার্ট করে নিতে চাইছি, কন্ট্রোল টি অ্যাপ্লাই করে আমি পুরো ডেটাটাকে টেবিলে কনভার্ট করে নিতে চাইছি। তো এবার আমার টেবিলও হয়ে গেল এবং একটা ফর্মুলাও এই শিটে অ্যাপ্লাই করা আছে। এবার যদি আমি রিভিউ ট্যাবে গিয়ে ওয়ার্কবুক স্ট্যাটিস্টিক্সে ক্লিক করি, তোমরা দেখো চেঞ্জটা কি হলো। সেলস উইথ যেটা 128 থেকে 129 হলো কেন? কারণ আমি একটা সেল অ্যাড করেছি যেটাই আমি ফর্মুলা লিখেছি। টেবিলস 0 থেকে 1 হয়েছে? টেবিলস কি 0 থেকে 1 হয়েছে নাকি? হ্যাঁ স্যার 1 হয়েছে। ফর্মুলাসও কি 0 থেকে 1 হলো? কেন? আমি একটা ফর্মুলা অ্যাপ্লাই করেছি তাই। বোঝা গেল এটা কাজ করে কিভাবে, ওয়ার্কবুক স্ট্যাটিস্টিক্সটা কীভাবে কাজ করে। আশা করি সবার কাছে এটা পরিষ্কার। এবার এটা নিয়ে আর কিছু আমার বলার নেই। চেক অ্যাক্সেসিবিলিটি চেক করতে পারো, বিভিন্ন অপশান অ্যাক্সেসিবিলিটি চেক করার থাকে। এটা কালার চেঞ্জ করা, ফন্ট কালার চেঞ্জ করা, টেবিল হিসেবে ফরম্যাট করা, এরকম বিভিন্ন অপশান অ্যাক্সেসিবিলিটির আন্ডারে থাকে, যেগুলো আমরা নর্মালিও করতে পারি। নর্মালি হোম ট্যাবের মধ্যে এই অপশানগুলো কম বেশি সবই থেকে যায়, তো আলাদা করে আর অ্যাক্সেসিবিলিটি কেউ চেঞ্জ করে না। তো এই অপশানটা খুব একটা ইম্পর্টেন্ট ওই কারণে নয়। আচ্ছা, নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, এক মিনিট, নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ট্রান্সলেটের অপশানটা কি? আমাকে যদি ট্রান্সলেশন করতে হয় এক্সেলে কোনো কিছুর মানে, ধরো আমি জানি না, আমি জানতে চাই, আমি ট্রান্সলেট করতে চাই, তো আমি ট্রান্সলেটের অপশানটায় ক্লিক করতে পারি। ট্রান্সলেশনের অপশানে ক্লিক করলেই এরকম ডান দিকে একটা বক্স খুলে যাবে, যে বক্সের উপরে লেখা থাকবে ট্রান্সলেটার। এই ট্রান্সলেটারটা তোমাকে আলটিমেটলি যে কোনো টেক্সটকে ট্রান্সলেট করে দিতে পারে। আমি এখানে বাংলা সিলেক্ট করে রেখেছি, কারোর যদি অন্য ল্যাঙ্গুয়েজ ফেভারিট হয়, যেরকম আলবেনিয়ান বা আর্মেনিয়ান বা ভোজপুরি বা বুলগেরিয়ান, অনেকেরই তো অনেক রকম ভাষা ফেভারিট হয়, চাইনিজ, জর্জিয়ান, জার্মান, গ্রিক, গুজরাটি, যে কোনো ভাষা তোমরা এখানে সিলেক্ট করে নিতে পারো। আমার এখানে বাংলাই সিলেক্ট করা আছে। যে টেক্সটটাকে তুমি সিলেক্ট করবে সেই টেক্সটের বাংলাটাও বলে দেবে। যেরকম আমি ধরো এখানে প্রফিটটাকে সিলেক্ট করলাম, বাংলায় দেখো কি বাংলা মিনিং এসছে, মুনাফা বা লাভ আর কি। তো জানি না, এটা প্রবাবলি বাংলাদেশি বাংলা নেওয়া হয়, মানে আমাদের ইন্ডিয়ান বাংলাদেশি। আচ্ছা, সেলসটাকে দেখা যাক কি বলে। দেখো সেলসটাকে কি বলছে, বিক্রয়। ক্যাটাগরিটাকে কি বলছে, ক্যাটাগরিটাকেও ক্যাটাগরিই বলছে। প্রোডাক্টটাকে কি বলছে, প্রোডাক্টটাকে বলছে, আচ্ছা রোটেট হচ্ছে এটা এখনো, আচ্ছা কোয়ান্টিটিটাকে কি বলছে দেখো, সেলস। আচ্ছা ইংলিশ থেকে ইংলিশেই করা আছে, দাঁড়াও এটা আবার বেঙ্গলিতে করতে হবে। কোথায়, এই যে বাংলার অপশানটা, কোয়ান্টিটিকে বলছে পরিমাণ। ঠিক আছে, তো এইভাবে তোমরা বেঙ্গলি মিনিংও দেখতে পারো, বা কেউ যদি চাই যে আমি গুজরাটি মিনিং দেখতে পারো, যে কোনো ল্যাঙ্গুয়েজের মিনিং তোমরা দেখতে পারো। যেরকম এখানে গুজরাটি মিনিংয়ের অপশান আছে। সেলসটাকে কি বলছে আমি তো পড়তে পারবো না, তো আমি এখানে এটাকে বন্ধ করে দিলাম। আর নেক্সট হচ্ছে রিভিউ ট্যাবে আর অপশান, এখানে চেঞ্জেস কিছু দেখতে হলে আমরা দেখতে পারি, যদিও চেঞ্জেস খুব একটা কিছু এখানে দেখার থাকে না, কারণ এই চেঞ্জেসটা সাধারণত কখন কাজে লাগে সেটাও বলে দিই। তুমি ধরো এই ডেটা সেটটা কাউকে পাঠালে, এবার সে কি করলো, সে তোমার সাথে তার সম্পর্ক খুব খারাপ, তো সে তোমার এই প্রফিটের এই 8,000টাকে সে 2,000 করে দিল। এইবার কথা হচ্ছে তুমি ধরবে কি করে? সেই ধরাটাকে যদি মানে কার্যকর করতে হয়, সত্যি সত্যি যদি ধরতে হয়, তাহলে তুমি যখন তোমার কাছে আবার শিটটা ফেরত আসবে, তুমি এই শো চেঞ্জেসে গিয়ে দেখে নিতে পারবে যে কী কী চেঞ্জ হয়েছে। ঠিক আছে, তো এটা একটা অপশান, বাট এটা আমি এখানে এইভাবে তো কাউকে পাঠিয়ে করে দেখাতে হবে, না হলে তো দেখানো সম্ভব না। তো তোমরা এটা নিজেরা অ্যাপ্লাই করে দেখতে পারো। আচ্ছা, এবার আসি কমেন্ট। এই কমেন্টের সেকশনটাও খুব ইম্পর্টেন্ট। কীরকম, তুমি হয়তো এই ডেটা সেটটা কাউকে পাঠাচ্ছ, খারাপ ইন্টেনশান বা ভালো ইন্টেনশানের কথা বলছি না, ধরো তোমার ম্যানেজারকে পাঠাচ্ছ এবং তুমি তোমার ম্যানেজারকে কিছু মেসেজ দিতে চাও।
সব সময় তো ফোন করে বলা সম্ভব না। তো তুমি তোমার ম্যানেজারকে কিছু মেসেজ দিতে চাও এবং তুমি চাও যে সেই মেসেজটা এই ডেটা সেটের মধ্যেই থাকুক, সেই মেসেজটা এই ডেটা সেটের মধ্যেই থাকুক, এটা তুমি চাও। ঠিক আছে, এবার এই সেই মেসেজটা যে এই ডেটা সেটের মধ্যে থাকবে সেটা আমি কিভাবে রাখবো? তুমি ধরো চাও তোমার ম্যানেজারকে বলতে যে এই প্রফিটটাকে কেয়ারফুলি দেখতে, প্রফিটটাকে যেন ম্যানেজার কেয়ারফুলি দেখে, প্রফিটটাই যেন কোনো রকম ভুলভাল না করে, প্রফিটটাকে যেন কেয়ারফুলি অবজার্ভ করে প্রত্যেকটা ভ্যালুকে। তো তুমি কি বলতে পারো? তুমি প্রফিটের সেলটাকে সিলেক্ট করতে পারো, গিয়ে এই যে নিউ কমেন্টের অপশানটা আছে এই নিউ কমেন্টের অপশানটায় ক্লিক করতে পারো। নিউ কমেন্টের অপশানে গিয়ে এখানে একটা স্টার্ট আ কনভারসেশন বলার অপশান পেয়ে যাবে। তুমি এখানে লিখে দিতে পারো বি কেয়ারফুল, বি কেয়ারফুল। হয়ে গেল। এইবার দেখো এই সেলটা, এই প্রফিটের যে সেলটা, এখানে ডান দিকে উপরে একটা এরকম ছোট একটা পার্পল কালারের একটা দাগ চলে এসেছে। এই দাগটা কি বোঝাচ্ছে? যে ওখানে একটা কমেন্ট রয়েছে। তোমার ম্যানেজার যেই প্রফিটের সেলটায় ক্লিক করবে, ম্যানেজার যেই প্রফিটের সেলটায় ক্লিক করবে, ওনার সামনে এই অপশানটা, এই কমেন্টটা চলে আসবে যে বি কেয়ারফুল। এই কমেন্টটা দেখে উনি বুঝে যাবে যে এই প্রফিটটায় আমাকে কেয়ারফুল থাকতে হবে। তুমি হয়তো তোমার ম্যানেজারকে এটা বলতে চাইছো যে ধরো এই ডেটাতে কোথাও একটা কোনো ভুল আছে, তুমি বুঝতে পারোনি, তোমার মনে হয়েছে এই যে ইলেকট্রনিক্সের মোবাইল বিক্রি হয়েছে এটা থেকে 5,000 টাকা কোনো দিনই প্রফিট হতে পারে না, তোমার এখানে গন্ডগোল মনে হয়েছে। তুমি এই 5,000টাকে সিলেক্ট করো, সিলেক্ট করে নিউ কমেন্টে যাও, গিয়ে তুমি এখানে লিখে দাও আই থিঙ্ক ইট ইজ রং, আই থিঙ্ক ইট ইজ রং, ওকে ক্লিক, ব্যাস হয়ে গেল। দেখো 5,000-এর উপরেই একটা অপশান চলে আসছে, সঙ্গে সঙ্গে কি 5,000-এর উপরে ক্লিক করলেই আই থিঙ্ক ইট ইজ রং বলে একটা লেখা চলে আসছে। তোমার ম্যানেজার যেই এটা দেখবে সে বুঝে যাবে যে এখানে তোমার মনে হয়েছে কোনো গন্ডগোল আছে, সে এটাকে চাইলে ক্রস চেক করতে পারে। তো এইভাবে নিউ কমেন্ট আমরা ইউজ করতে পারি। বোঝা গেল? ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, কমেন্ট যদি ডিলিট করতে হয় কমেন্টের উপরে ক্লিক করো, এই ডিলিটের অপশান আছে, ডিলিটে ক্লিক করলেই দেখবে কমেন্ট ডিলিট হয়ে যাবে। এই কমেন্টে ক্লিক করা থাকলেও ডিলিট কমেন্টে ক্লিক করো, ডিলিট হয়ে যাবে। প্রিভিয়াস কমেন্ট, নেক্সট কমেন্ট হচ্ছে আগের কমেন্টে যাওয়া আর পরের কমেন্টে যাওয়ার জন্য অ্যাপ্লাই করা হয়। শো কমেন্ট হচ্ছে এই শিটে কোথায় কোথায় কমেন্ট অ্যাপ্লাই করা আছে। ধরো আমি এই পেনের উপরেও একটা কমেন্ট অ্যাপ্লাই করে দিই, ঠিক আছে? পেনের উপরে আমি একটা কমেন্ট অ্যাপ্লাই করে দিচ্ছি, ও মাই গড, হলো। এবার ম্যানেজার হয়তো দেখতে চাইছে যে পুরো শিটে কোথায় কোথায় কমেন্ট অ্যাপ্লাই করা আছে, সে সেগুলোকে একবারে দেখে নিতে চাইছে। ও শো কমেন্টসে যেতে পারে, গিয়ে শো কমেন্টসে ক্লিক করলেই কোথায় কোথায় কমেন্ট অ্যাপ্লাই করা আছে ও দেখতে পেয়ে যাবে এবং ডান দিকে একটা বক্স ওপেন হয়ে যাবে, সেখানে প্রত্যেকটা কমেন্ট চলে আসবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট হচ্ছে নোটস। নোটসের অপশানটা কি দেখো, নোটসের অপশান, আচ্ছা এটা সরে গেল, 1 মিনিট। নোটসের অপশানটাও কমেন্টেরই মতো, একটু মানে অন্যরকম দেখতে হয়। ধরো প্রফিটের ওখানে আমি কোনো নোটস রাখতে চাইছি, নোটস আর কমেন্টের মধ্যে ডিফারেন্ট হচ্ছে কমেন্টসে কিন্তু আবার রিপ্লাই দেওয়ার অপশান থাকে, নোটসে সেটা থাকে না। প্রফিটের এখানে আমি কোনো নোটস রাখার অপশান চাইছি, তো আমি প্রফিটে ক্লিক করব, নোটসে যাব, নিউ নোট ক্লিক করব, এখানে আমি নোট দেওয়ার অপশান পাবো। ঠিক আছে, সো আমি এখানে কি নোট দিতে পারি? নোট দিতে পারি হচ্ছে বি কেয়ারফুল। ওকে, ব্যাস, কি নোট আছে এখানে? বি কেয়ারফুল। এটার উপরে ক্লিক করলেই বি কেয়ারফুল চলে আসবে। তো নোটটা জাস্ট একটু বড় হয় দেখতে, বাদ বাকি ওটা কমেন্টের মতোই, কমেন্টে রিপ্লাই করা যায়, নোটসে কিন্তু রিপ্লাই করা যায় না, এইটা ডিফারেন্স। ক্লিয়ার? দেখো নোটটা কি পাশেই দেখা যাবে? হ্যাঁ, পাশেই আসবে, এই তো। আর ইয়েটা দেখো, কমেন্টটাও পাশেই আসছে, কিন্তু কমেন্টেই রিপ্লাই করার অপশান আছে।
এইখানে মানে আমার ম্যানেজার চাইলে এখানে আবার রিপ্লাই করতে পারে যে আই থিঙ্ক ইট ইজ রং, আচ্ছা। তুমি লিখেছো, ম্যানেজার হয়তো রিপ্লাই করলো ইউ আর ফুল। সে হয়তো দেখেছে কোনো রং এখানে কিছু নেই, তুমি ভুলভাল লিখে দিয়েছো, তো তোমাকে লিখলো ইউ আর ফুল, লিখে তোমাকে ম্যানেজার রিপ্লাই করলো। আর তুমি আবার চাইলে ম্যানেজারকে রিপ্লাই করতে পারো যে আই অ্যাম রিজাইনিং। এইভাবে একটা কনভারসেশন চলতে পারে ম্যানেজারের সাথে তোমার। ম্যানেজার বলল গুড বাই। তো এখানে মানে কমেন্টে আর কি অ্যাকচুয়ালি কি ওটা অনেকটা ওই কমেন্ট বক্সের মতো, যে তোমার এখানে কনভারসেশন চলতে পারে, কিন্তু নোটসে কিন্তু সেরকম কোনো অপশান পাবে না, কনভারসেশন চালানোর কোনো অপশান পাবে না। এটা অনেকটা স্টিকি নোট মেরে দেওয়ার মতো, জাস্ট মারাই থাকবে, ওটাতে কোনো চেঞ্জেস হবে না। সবার কাছে যদি এটা ক্লিয়ার থাকে প্লিজ রাইট 0, আদারওয়াইজ রাইট 1। ক্লিয়ার থাকলে 0 লেখো, না হলে 1 লেখো। আমরা লাস্ট পার্টে চলে এসেছি ক্লাসের, আর দুটো জিনিস আছে জাস্ট, ওয়ার্কবুক আর শিটকে কী করে প্রোটেক্ট করতে হবে। আচ্ছা, প্রোটেক্ট শিট আর প্রোটেক্ট ওয়ার্কবুক, এখানে যদিও আর কোনো ওয়ার্কবুক নেই, তাও আমি এখানে একটা ছোটো আর একটা ওয়ার্কবুক বানিয়ে নিচ্ছি, দরকার হয় দুটো ওয়ার্কবুক, 3টে ওয়ার্কবুক করে নিচ্ছি। একটাতে ছোটো ডেটা থাকবে, একটাতে বড় ডেটা থাকবে। শিট 3তে ছোটো ডেটা আছে, শিট 2তে কোনো ডেটা নেই, ডিলিট করে দিই, আর শিট 1-এ বড় ডেটাটা আছে। ঠিক আছে, এবার এই প্রোটেক্ট শিট মানে কি, এই এক্সেল শিটটাকে যদি তুমি চাও যে প্রোটেক্ট করব, কেউ যেন এটাকে হাত না লাগাতে পারে, তাহলে প্রোটেক্ট শিটে অ্যাপ্লাই করো। প্রোটেক্ট শিটে অ্যাপ্লাই করে তোমাকে বলবে পাসওয়ার্ড দিতে। এই পাসওয়ার্ডটা হচ্ছে সেই পাসওয়ার্ড যেই পাসওয়ার্ডটা দিয়ে এই শিটে এডিট করা যাবে। সেই পাসওয়ার্ডটা না দিলে এই শিটে কোনো রকম এডিট করা যাবে না, কোনো কিছু চেঞ্জ করা যাবে না। এখানে তোমাকে অপশান দেবে, সেই অপশানে লেখা থাকবে অ্যালাউ অল ইউজার্স অফ দিস ওয়ার্কশিট টু। তুমি কোন কোন অপশান অ্যালাউ করতে চাও। তুমি যদি সিলেক্ট করতে দিতে চাও আর আনলকড সেল আর লকড সেলগুলোকে সিলেক্ট করতে দিতে চাও, এই দুটো টিক রাখবে, এই দুটো নর্মালি টিক থাকেই, বাদ বাকিগুলো সিলেক্ট করতে থাকবে না। মানে আমি চাই না কেউ সেলগুলোকে ফরম্যাট করুক, আমি চাই না কেউ কলামগুলোকে ফরম্যাট করুক, রোগুলোকে ফরম্যাট করুক, কলাম ইনসার্ট করুক, রো ইনসার্ট করুক, হাইপারলিঙ্ক ইনসার্ট করুক, এগুলো কিছুই করুক, আমি সেটা চাই না। তো এগুলো কোনোটাতেই টিক করা নেই। ঠিক আছে, তো যেহেতু এগুলোর পারমিশন তুমি দিতে চাইছো না, এগুলো কোনোটাতেই টিক করা থাকবে না। এবং পাসওয়ার্ড তোমাকে দিতে হবে। তোমরা বলো কি পাসওয়ার্ড দেব, বলো, যে কোনো পাসওয়ার্ড বলো, কি দেবো? ওয়ার্কবুকই দাও, ওয়ার্কবুক। হ্যাঁ, ওয়ার্কবুক। স্যার ইকোভিশন @26, ইকোভিশনের ই ক্যাপিটাল। আচ্ছা, ইকোভিশন, ইটা ক্যাপিটাল, ECOVISION @2026। ওকে করলাম। পাসওয়ার্ডটা কনফার্ম করার জন্য আরেকবার রি এন্টার করতে হবে। @2026 ওকে করলাম। এইবার দেখো, যেই আমি এই এক্সেলের কোনো কিছু এডিট করতে যাব, কি বলবে, এই লেখাটা চলে আসবে, দিস সেল অর চার্ট ইউ আর ট্রাইং টু চেঞ্জ ইজ অন প্রোটেক্টেড শিট। আপনি যেটা চেঞ্জ করতে চাইছেন সেটা প্রোটেক্ট করা আছে। টু মেক আ চেঞ্জ আনপ্রোটেক্ট দ্য শিট ইউ মাইট বি রিকোয়েস্টেড টু এন্টার আ পাসওয়ার্ড। কোনো চেঞ্জ করতে হলে আনপ্রোটেক্ট করুন এবং তারপরেই চেঞ্জ করতে পারবেন। এবং এটা শুধু তোমার জন্য না, তুমি যদি এক্সেল শিটটা সেভ করে কোনো ফ্রেন্ডকে বা কাউকে পাঠাও, সেও কিন্তু এটাতে কোনো এডিট করতে পারবে না, কোনো চেঞ্জ করতে পারবে না, কারণ তার কাছেও পাসওয়ার্ড চাইবে। তারপরে সে তোমার কাছে ফোন করে পাসওয়ার্ড চাইবে, তুমি পাসওয়ার্ড বলবে না, সে এডিট করতে পারবে না। যদি পাসওয়ার্ড বলে দাও তাহলে সে এডিট করে নেবে। ঠিক আছে, তো এবার আমি যদি এডিট করতে চাই, আমাকে ওকে ক্লিক করতে হবে। এবার আনপ্রোটেক্ট করতে হবে শিটটাকে আমায়। আনপ্রোটেক্ট করার জন্য কি করব, আনপ্রোটেক্ট করার জন্য ঠিক দেখবে প্রোটেক্ট, এখন প্রোটেক্ট শিট বলে লেখাটা আর লেখা নেই। এখানে একটু আগে কি প্রোটেক্ট শিট লেখা ছিল, এখন এখানে লেখাটা চলে এসেছে আনপ্রোটেক্ট শিট। তো আনপ্রোটেক্ট শিটে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমার কাছে পাসওয়ার্ড চাইবে।
এবং এটা কিন্তু ইন্টারভিউতেও আসে, পাসওয়ার্ড আমি নর্মালি দেবো যেরকম যেটা দিয়েছিলাম অলরেডি। এটা ইন্টারভিউতেও আসে, তোমাকে পাসওয়ার্ড বলে দেবে, বলে দিয়ে বলবে যে এই শিটটা প্রোটেক্ট করা আছে, আনপ্রোটেক্ট করে দেখাও, পাসওয়ার্ড দিয়ে দেবে। তো তখন কিন্তু তোমাকে এই রিভিউ ট্যাবে গিয়ে আনপ্রোটেক্ট শিটে ক্লিক করে করতে হবে। পাসওয়ার্ডটা দিলাম, পাসওয়ার্ডটা এখানে ভিউ করানোর কোনো অপশান নেই, মানে দেখাতে পারবো না। ওকে ক্লিক করলাম। এইবার দেখো আমি চেঞ্জ করতে পারছি, 10টাকে 10,000 বানাতে পারছি, 3টাকে 30 বানাতে পারছি, যা যা চেঞ্জেস পসিবল আমি করতে পারি। তো এইভাবে এক্সেলের শিটটাকে প্রোটেক্ট করা যেতে পারে পাসওয়ার্ড দিয়ে, এবং আনপ্রোটেক্টও করে নেওয়া যেতে পারে ওই পাসওয়ার্ডটাই অ্যাপ্লাই করে। ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ স্যার। ওকে। প্রোটেক্ট ওয়ার্কবুক, পুরো ওয়ার্কবুকের মধ্যে কী কী আছে, ওয়ার্কবুক আর শিটের মধ্যে ডিফারেন্স কোথায়? শিট মানে হচ্ছে এই খালি শিট 1টা, আর ওয়ার্কবুক মানে এই যে পুরো শিট 1 শিট 3 সব মিলিয়ে যেটা, সেইটা হচ্ছে ওয়ার্কবুক। তো পুরো ওয়ার্কবুকটাকেও আমরা চাইলে প্রোটেক্ট করতে পারি, পুরো ওয়ার্কবুকটাকেও প্রোটেক্ট করে দিতে পারি সেম ওয়েতে, পাসওয়ার্ড দিয়ে সেম ওয়েতে পুরো ওয়ার্কবুকটাকেও প্রোটেক্ট করা যেতে পারে। এডিটের রেঞ্জটাকেও সিলেক্ট করে দেওয়া যেতে পারে, যদিও সেটা আলাদা করে কেউ করে না, পুরোটাকেই পাসওয়ার্ড দিয়ে অ্যাপ্লাই করে রাখে, মানে প্রোটেক্ট করে রাখে। যদি তুমি চাও যে কোনো পার্টিকুলার সেল বা কোনো পার্টিকুলার কলাম বা রোকে অ্যালাউ করবে এডিট করার জন্য, মানে যাকে দেবে তাকে অ্যালাউ করবে যে সে এডিট করতে পারবে, তাহলে এটা দিয়ে করতে পারো, বাট এটা খুব একটা ইউজ হয় না। এটাই হাইড ইঙ্কের এখানে কোনো কাজ নেই, কারণ আমরা ইঙ্ক এখানে ইউজ করিনি। তো এই কটাই অপশান রিভিউ ট্যাবের আন্ডারে আসে। পুরোটা যদি ক্লিয়ার তোমাদের হয়ে যায় তাহলে তোমরা 0 লেখো, আদারওয়াইজ 1 লেখো।